আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আমার ভয়েসটা তোমাদের কান পর্যন্ত ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা, আমার পেছনে থাকা স্ক্রিনে লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, অল ক্লিয়ার কিনা, তোমরা একটু কষ্ট করে আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানাতে ভুলবে না। আজকে কিন্তু আমরা তোমাদের রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায়, একটা হচ্ছে 6 নম্বর অধ্যায় মূলের ধারণা, আর একটা হচ্ছে একাদশ অধ্যায় অর্থাৎ যেটা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম, অনেকে তোমরা জৈব যৌগ বলে থাকো। এই দুইটা অধ্যায় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব, কোন প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অ্যানালাইসিস করব, দেখব কি টাইপের প্রশ্ন বিগত বছরে এসেছিল, তোমাদের সময় কীরকম আসতে পারে ইনশাল্লাহ। সো যারা যারা আমাকে ক্লাসের মধ্যে দেখতে পারতেছো অলরেডি জানানো শুরু করে দিয়েছো। যারা যারা সালাম দিত, নাহিদা হোসেন মিমকে দেখতে পাচ্ছি, ইয়াসিন, তার পরবর্তীতে রাকিব গাজী দেখি প্রথম কমেন্ট করে ফেলেছে, ফাহমিনা আক্তার লিজা, ইউটিউবেও অনেকে জয়েন করে ফেলেছো। অবশ্যই যেই কাজটা করতে ভুলবা না সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে ভুলবা না আজকের ক্লাসের মধ্যে, কারণ আমরা চাই সবাই একসাথে আসলে ক্লাসটা শুরু করতে। এবং এই ক্লাসটা যদি তুমি করো, তোমার যেহেতু সামনে টেস্ট পরীক্ষার এমসিকিউগুলোর একটা কম্প্যাক্ট ইনশাল্লাহ আইডিয়া পেয়ে যাবা, কি টাইপের এমসিকিউ সলভ করা উচিত, কিভাবে এমসিকিউগুলো সলভ করা উচিত, এটার একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও তোমরা এসএসসি পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ আইডিয়াগুলো মানে এইগুলো রাখলে এই টাইপেরই কোশ্চেন আসে। শুধু যে টেস্টে এই জিনিসগুলো তোমাকে হেল্প করবে ব্যাপারটা এমনটা না, তোমার ফাইনাল পরীক্ষা অর্থাৎ এসএসসি ফাইনাল পরীক্ষাতেও এই জিনিসগুলো অনেক বেশি হেল্প করবে তোমাদেরকে। সো অনেকেই ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেছো, আমি তোমাদেরকে আবারও বলতে চাই তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে রেখে দিতে পারো তোমাদের প্রোফাইলে, তোমাদের ইনবক্সে, যেখানে খুশি সেখানে রেখে দিতে পারো। তার অন্যতম কারণ হচ্ছে তুমি যাতে পরবর্তীতে এই অধ্যায়টা পড়বা, যাতে করে আসলে তুমি এই জিনিসটা রিভিউ করতে পারো এবং ক্লাসটা খুব সহজে খুঁজে পাও। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে জানাচ্ছে একসাথে আবারও ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো হোপফুলি সবাই ভালো আছো। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। সুতরাং দেখো আমরা আজকে কোন টপিক নিয়ে কথাবার্তা বলবো। আজকে টপিক তো আসলে অনেক টপিক নিয়ে কথা বলবো। শুরু করব 6 নম্বর অধ্যায় থেকে, তারপর একাদশ অধ্যায় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সো প্রথমে 6 নম্বর অধ্যায়ের কথা যদি বলি, এটা হচ্ছে মোলের ধারণা আসলে। সো মোলের ধারণার কথা যদি বলি, আমরা এমসিকিউ শুরু করে ফেলি ইনশাল্লাহ। তোমরা যারা যারা এমসিকিউর উত্তর করতে পারবা না, এটা কোনো শেষ মুহূর্তের প্রস্তুতির কোর্স না, এটা সবার জন্যই ফ্রি, যাতে করে তোমরা টেস্ট পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ। কেমন? সো চলো প্রথমে দেখো, প্রথমে প্রশ্নটা কি দিয়েছে। একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা আসলে কতটুকু। ভালো করে কোশ্চেনটা দেখো। দেখো তো কেউ এই প্রশ্নটা সলভ করতে পারো কিনা। কত মোল? 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কতটুকু। এই জিনিসটা একটু কেমন না? প্রথমে দেখো অনেকেই আসলে হচ্ছে গিয়ে তোমার ভুলভাল, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুলভাল উত্তর করে। এটা যে শুধু তোমাদের পরীক্ষাতে আসে তা না, এটা কিন্তু এইচএসসি পরীক্ষার স্টুডেন্টরাও ভুল করে আসলে। কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো, কি বলেছে? 1 মোল কার্বন ডাই অক্সাইড, কিসের পরিমাণটা দেয়া রয়েছে সেটার দিকে আগে ফোকাস করো। তুমি দেখো ভালো করে একটু মনোযোগ দাও, পরিমাণটা আসলে দেয়া আছে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ পুরাটার পরিমাণটা দেয়া আছে, কিন্তু তোমার কিসের পরিমাণ জিজ্ঞেস করেছে? অক্সিজেন পরমাণুর সংখ্যা জিজ্ঞেস করেছে আসলে। তার মানে দিয়েছে একটা জিনিস, চেয়েছে আর একটা জিনিস। আমি আবারও রিপিট করতেছি, তোমাকে দিয়েছে 1 মোল কিসের সংখ্যা? কার্বন ডাই অক্সাইডের সংখ্যা, কিন্তু চেয়েছে অক্সিজেন পরমাণুর সংখ্যা। তাহলে একটা জিনিস আমরা সহজে একটু বুঝি, দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া। সেটা হচ্ছে তুমি এই টাইপের কোশ্চেনগুলোতে একটুও ঘাবড়াবা না। কেন জানো? দেখো আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কতটি, আমরা 1 মোল শব্দটার অর্থটা কি জানি বলো তো? 1 মোল শব্দটার অর্থটা কি? 1 মোল মানে হচ্ছে 6.02 গুণন 10⁻23। এটা কি? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, রাইট? এটা একটা অ্যাভোগাড্রো সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে আমি এখানের মধ্যে কি বলতে পারি? 1 মোল কার্বন ডাই অক্সাইড, যেটা দেয়া আছে সেটা দিয়ে আগে হিসেব করি। 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুতে, এটা হিসেব করি আগে। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান সমান কতগুলো কার্বন ডাই অক্সাইড অণু? 6.02 গুণন 10⁻23টি অণু। কতগুলো অণু? এতগুলো আসলে অণু, 6.02 গুণন 10⁻23টি অণু।
বোঝা গেছে এই পর্যন্ত? হোপফুলি এই পর্যন্ত তুমি বুঝতে পারছো। কিন্তু আমার পরীক্ষার প্রশ্নের মধ্যে যদি জিজ্ঞেস করতো কার্বন ডাই অক্সাইড দিয়ে, যদি তোমাকে কার্বন ডাই অক্সাইডই জিজ্ঞেস করতো, ধরো পরিমাণটা কার্বন ডাই অক্সাইডের জিজ্ঞেস করেছো কার্বন ডাই অক্সাইড, এটা আমার উত্তর হয়ে যেত। কিন্তু তোমাকে কিন্তু কার্বন ডাই অক্সাইড জিজ্ঞেস করেনি, তোমাকে অক্সিজেনের কথা জিজ্ঞেস করেছে। দেখো তো তুমি যখন কার্বন ডাই অক্সাইড লিখো, কার্বন ডাই অক্সাইড ধরো এটা 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইডে কার্বন কয়টা থাকে? একটা কার্বন। কয়টা অক্সিজেন থাকে? 2টা অক্সিজেন থাকে। তার মানে আমি একটা জিনিস কি বুঝতে পারলাম, 1 মোল কার্বন ডাই অক্সাইডে 2টা অক্সিজেন থাকে। কিভাবে? কার্বন ডাই অক্সাইডের সংকেতটা দেখো না, কার্বন ডাই অক্সাইডের সংকেত দেখলেই বুঝতে পারবা কার্বন ডাই অক্সাইডে কয়টা অক্সিজেন থাকে, 2টা না। তাহলে আমরা এখানের মধ্যে কি বলতে পারি বলো তো ভাইয়া? 1 মোল কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন অক্সিজেন পরমাণু কতগুলো থাকে বলো? অক্সিজেন পরমাণুর সংখ্যা কতগুলো? অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। এই যে 2টা, এক কার্বন ডাই অক্সাইডে যে দেখো 2 দেয়া আছে, অক্সিজেনের সংখ্যা 2টা। তার মানে দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি বলি এখানের মধ্যে অক্সিজেন পরমাণু হচ্ছে কয়টা? 2টা, কিন্তু আমি যদি এখানের মধ্যে বলি 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান সমান কতগুলো? 6.02 গুণন 10⁻23, রাইট? কতগুলো? 6.02 গুণন 10⁻23। তাহলে আমি যদি 1 মোল সমান সমান এই সংখ্যাটা লিখি 6.02 গুণন 10⁻23, তাহলে অক্সিজেনের সংখ্যাটা কি ডাবল হয়ে যাবে না? 2 গুণন 6.02 গুণন 10⁻23 হয়ে গেল। জাস্ট আমি কি করব, প্রথমে কার্বন ডাই অক্সাইডের সংখ্যাটা আমি বের করছি, রাইট? কার্বন ডাই অক্সাইডের সংখ্যাটা বের করেছে। কার্বন ডাই অক্সাইড 1 মোল সমান সমান এতটা। তাহলে কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন আছে কয়টা? 2টা। যেহেতু 2টা আছে, তুমি এই সংখ্যাকে 2 দিয়ে গুণ করো। দেখো হিসাব নিকাশ সহজ। কার্বন ডাই অক্সাইডে তুমি হিসাবটা বের করছো, রাইট? 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান সমান কতগুলো অণু? তাহলে কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন কতগুলো? 2টা। যার কারণে তুমি এই সংখ্যাকে কত দিয়ে গুণ করবা? 2 দিয়ে গুণ করবা। 6.02 গুণন 10⁻23। যদি এটা তোমাকে কি জিজ্ঞেস করতো? অক্সিজেন। যদি তোমাকে কার্বনের সংখ্যা জিজ্ঞেস করতো, কার্বন পরমাণু কতটি? কার্বনের সংখ্যা কিছু নেই, মানে একটা, তাহলে তুমি 1 দিয়ে আসলে এই সংখ্যাটাকে গুণ করতে। 6.02 গুণন 10⁻23। তো এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো কত আসে? 2 দিয়ে গুণ করলে কত আসে বলো তো? বি নাম্বারটা চলে আসবে। সবাই বুঝতে পেরেছো? এইরকম টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে। দিয়েছে একটা, জিজ্ঞেস করেছে আরেকটা, দিয়েছে একটা, জিজ্ঞেস করেছে আরেকটা। বোঝাতে পেরেছি? আচ্ছা গুণ করলে কত আসে? গুণ করলে আসলে আমার কাছে ক্যালকুলেটর নাই। 1.02, হ্যাঁ এতক্ষণ ধরে যারা 6.02 গুণন করতেছিল, এটা উত্তরটা কি হবে? ক্যালকুলেটরে জাস্ট এটা হিসেব করো, 2 দিয়ে 6.02 গুণন 10⁻23 করো, তাহলে 6 2 12। এই যে দেখো, যারা যারা এতক্ষণ ধরে বি 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 করতেছিল তাদের উত্তরটা কিন্তু সঠিক হয় নাই আসলে। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি তোমাদেরকে? হোপফুলি বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ চুনা পাথর বলতে পারো, তারপর লাইম বলতে পারো, লাইমস্টোন বলতে পারো, কতটি অণু আছে? তো দেখো তোমাকে আসলে দেখো দিয়েছে কিসের পরিমাণ? তোমাকে দিয়েছে আসলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। চেয়েছে কি? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটাই তোমার প্রশ্নের মধ্যে চেয়েছে আসলে, মানে যেটা দিয়েছে সেটাই চেয়েছে। তো আমরা একটা সূত্র শুধুমাত্র মনে রাখবো, কমন সূত্র, সবাই একটা সুন্দর সূত্র মনে রাখবো। এন সমান সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই এম। এই সূত্রটা শিখেছ কে কে বলো তো? ভি ডিভাইডেড বাই 22.4, এটা 9এই শেখার কথা তোমাদের। সমান সমান হচ্ছে n ডিভাইডেড বাই 6.02 গুণন 10⁻23। আমি এটা ক্লাস 9 এর স্টুডেন্টদেরকে 200 বার লিখতে দিয়েছিলাম, বুঝছো? 200 বার লিখতে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, বলেছে কি দেখো, তোমাকে এই প্রশ্নের মধ্যে খুঁজে বের করতে হবে কিসের পরিমাণগুলো দেয়া রয়েছে, কিসের পরিমাণ চেয়েছে। তো দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, তোমাকে যখন ক্যালসিয়াম কার্বনেট বলেছে 10 গ্রাম না, প্রশ্নের মধ্যে যে ভরটা দেয়া থাকে সেটা হচ্ছে ডাব্লু। তাহলে ডাব্লু সমান সমান এখানে কত গ্রাম? ডাব্লু সমান সমান হচ্ছে 10 গ্রাম। যেটা আসলে যৌগ, প্রশ্নের যৌগ, প্রশ্নের যৌগটা হচ্ছে এম, ওর ভরটা হচ্ছে এম। তাহলে প্রশ্নের যৌগ ক্যালসিয়াম কার্বনেট। হোপফুলি তোমরা ক্যালসিয়াম কার্বনেটের ভরটা বের করতে পারো, টেনে উঠেছো কিছুদিন পর টেস্ট পরীক্ষা। তাহলে এটার ভর দেখবা 100 গ্রাম চলে আসবে। ক্যালসিয়াম 40, এটা 12, 52 আর 48। এর পরবর্তীতে কতটি অণু বিদ্যমান, মানে এন এর সংখ্যাটা চেয়েছে তোমাকে। তো প্রশ্নের মধ্যে একটু খুঁজো, এইটার মানটা দেয়া আছে, এইটার মান দেয়া আছে, এইটার মান চেয়েছে, তখন তুমি কি করবা? এই পোর্শনটুকু
এবং এই পোর্শনটুকু দিয়ে ম্যাথটা করবা। কিরকম ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এখানের মধ্যে তুমি কি লিখতে পারো, ডাব্লু ডিভাইডেড বাই এম, ডাব্লু ডিভাইডেড বাই এম সমান সমান হচ্ছে এন ডিভাইডেড বাই 6.02 গুণন 10⁻23। এখন দেখো এটা কি সংখ্যা, এন মানে হচ্ছে অনুসংখ্যা, ডাব্লুর মান প্রশ্নের মধ্যে কত 10 গ্রাম, এই যে 10 ডিভাইডেড বাই এম এর মান 100, জাস্ট 100 লিখে দিবা। তাহলে এন এর মান বের করতে বলেছে, এটার মান 6.02 গুণন 10⁻23। এখন তুমি জাস্ট সাইড চেঞ্জ করে ফেলো, এটা কাটা এ পাশে চলে গেলে এন সমান সমান দেখবা ক্যালকুলেটরে বসাই দিলেই দেখবা একটা শূন্য কমে গিয়েছে। তাহলে শূন্য কমে গেলে কি হবে, এই যে দেখো 6.02 গুণন 10⁻22। এটা সিলেট বোর্ড 2010-এ এসেছিল। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছ? সবাই পেরেছ? আমাকে একটু জানাও তো কারা কারা পেরেছ। তোমরা কারা কারা পেরেছ বলো তো, বলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সব কিছু হোপফুলি বুঝতে পেরেছ। এরপরে দেখো দেখো তো তোমরা যে বলো বারবার যশোর বোর্ডের প্রশ্ন কঠিন, আমরা যশোর বোর্ডের কোশ্চেনই সলভ করতেছি বেশি বেশি। কি জিজ্ঞেস করেছে দেখো যশোর বোর্ডের প্রশ্নে, বলেছে 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সম্পূর্ণ প্রশমিত করতে কি পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। আসলে দেখো এই টাইপের যখন বলবে কতটুকু প্রয়োজন, এই টাইপের জিনিসগুলো না লিমিটিং বিক্রিয়কের মতো করতে হয়। লিমিটিং বিক্রিয়া কি করেছিলা এর আগে? না পারলেও সমস্যা নেই, বুঝতে পেরেছো? না পারলেও কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। দেখো আমি তোমাদেরকে বলি এখানের মধ্যে, এখানে কি বলেছে আসলে, এখানে দেখো বলেছে প্রথমে তুমি স্বাভাবিক কি কতটুকু প্রয়োজন এই টাইপের যখন তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে তখন আগে ওই যৌগগুলোর মধ্যে সাধারণ বিক্রিয়া ঘটাবা, প্রয়োজনের হিসাবটা পরে আসবে, প্রয়োজনের হিসাব পরে আসবে। আবারও বলতেছি কতটুকু প্রয়োজন, কতটুকু দ্রব্য দিতে হবে, কতটুকু যৌগ যোগ করতে হবে, এই টাইপের যখন প্রশ্ন আসবে তখন তুমি প্রথমে যেই জায়গাটা ফোকাস করবা কোন কোন যৌগগুলো প্রশ্নে দেয়া আছে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটাবা। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, জিনিস দুইটা তো একসাথে করব, করলে কি হবে, দুইটার মধ্যে বিক্রিয়া হবে, রাইট? তাহলে বিক্রিয়া হলে এখানের মধ্যে আমি কি বলতে পারি বলো তো ভাইয়া, দুইটা জিনিসের মধ্যে বিক্রিয়া করো, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, রাইট? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি হবে, পটাশিয়াম আর যে এই ক্লোরিন আর এই পটাশিয়াম মিলে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে। বুঝবা এই টাইপের রিঅ্যাকশনগুলোতে সমতা অবশ্যই অবশ্যই করতে হবে। যদি সমতা না করো তাহলে কিন্তু ভুল করবা, বুঝেছো আমার কথা? সমতা মাস্ট বি করতে হবে। তাহলে দেখো এখানের মধ্যে তুমি যদি এখানে বলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা, এখানে কি কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, তারপরে হচ্ছে এইগুলো লাগবে না। দেখো এখন তুমি দুইটার ভর এখানে লিখে ফেলবা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনের ভর 1, ক্লোরিনের ভর 35.5, দুইটা যদি আমরা যোগ করি তাহলে এই দুইটার ভর হবে 36.5 গ্রাম। পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়ামের ভর হচ্ছে 39, আর এখানে 40 আর 56, তাহলে এটা হচ্ছে 56 গ্রাম। তার মানে এখান থেকে তুমি বুঝলা যে ভাইয়া যখন এইটা তো এটাকে প্রশমিত করতে, এটা ন্যাচারাল বিক্রিয়া, মানে এমনি বিক্রিয়া, এই বিক্রিয়া থেকে তোমাকে এই কনসেপ্টটা নিতে হবে ভাইয়া এই এত গ্রাম আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এত গ্রামকে প্রশমিত করতে পারে, অথবা এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এতটুকু আসলে প্রশমিত করতে পারে। কোনটা কিভাবে লিখবো এটা প্রশ্নের দিকে খেয়াল করো। প্রশ্নে দেখো দেওয়া রয়েছে 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, বুঝো? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো ভাইয়া, যেটা প্রয়োজন, যেটা তুমি বের করবা সেটা ডান পাশে লিখতে হয়, রাইট? সেটা ডান পাশে লিখতে হয়। তাহলে এখানে তুমি কিভাবে লিখবা, খুব সুন্দরভাবে লিখবা ভাইয়া। এটা কিভাবে লিখবা দেখো, 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখো, এই যে দেখো এখানে কতটুকু হাইড্রোক্লোরিক আছে, 36.5 গ্রাম, লিখতে পারি না 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন কতটুকু বলো তো ভাইয়া, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 56 গ্রাম। কতটুকু?
গ্রাম। তাহলে এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে এত গ্রাম আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এটা আমরা উপরের লাইন থেকে লিখলাম, এই যে এই দুইটা লাইন থেকে। এবার দেখো আমরা ন্যাচারালি হিসেব করব। 1 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 56, আর এখানে হচ্ছে 36.5 গ্রাম। তাহলে এখন প্রশ্নের মধ্যে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে? 10 গ্রাম। তাহলে দেখো 10 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন কতটুকু হবে? 56 গুণন 10, নিচে হচ্ছে 36.5 গ্রাম। দেখো তো কত গ্রাম আসে, কত গ্রাম আসে বলো, তোমরাই বলো। তোমরা ক্যালকুলেটরটা বের করো, একটু ক্যালকুলেটরটা বলো। 15.34, একটু আমাকে বলো তো ভাইয়া, ক্যালকুলেটরটা বের করো তো। আমি একটু ক্যালকুলেটরে হিসেব করি দেখি কত আসে। এটা হচ্ছে 56 মানে 560 ভাগ 36.5, 15.34 চলে এসেছে। তাহলে এখানে আমি কত লিখতে পারি? 15.34 গ্রাম। তাহলে এটার উত্তরটা কি হবে? উত্তরটা হবে খ নাম্বারটা। সবাই বুঝতে পেরেছো বলো? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই কি অল ক্লিয়ার, নাকি কারো কোথাও ঝামেলা রয়েছে বলো? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো। সো পরেরটা দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে 500 মিলিলিটার 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম খাদ্য লবণ প্রয়োজন? তাহলে খাদ্য লবণের সংকেতটা কি কেউ কি বলতে পারবা? খাদ্য লবণ যখনই তোমাকে বলবে খাবারের লবণ, আমরা যে লবণটা খাই, তুমি বাসায় যে তোমার আম্মু যে রান্না করে, যে লবণটা দিয়ে রান্না করে, এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আবারও বলতেছি, এটার নামটা কি? এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই লবণের নামটা কি? এই লবণের নামটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কি? সোডিয়াম ক্লোরাইড। এখন বলছে এখানের মধ্যে কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছে তোমাকে হিন্টস আকারে। কি কি দিয়েছে দেখো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে বলেছে এত মিলিলিটার, অর্থাৎ আয়তন ভি এর পরিমাণ দিয়েছে 500 মিলিলিটার আয়তন। মোলার, তার মানে এস এর মান কত দিয়েছে? 0.2 বড় হাতের এম, অর্থাৎ মোলার। দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম? যেটা চায় প্রশ্নের দেয়া ভরটা, যেটা চায় সেটা হচ্ছে ডাব্লুর মান জিজ্ঞেস করেছে। সোডিয়াম ক্লোরাইড মানে পারমাণবিক ভরকে আমি এম দিয়ে প্রকাশ করি, অ্যাটমিক মাস। বুঝছো? তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের 23, এপাশে হচ্ছে গিয়ে 35.5, অর্থাৎ হচ্ছে 58.5 গ্রাম। এখন আমি কোন সূত্র দিয়ে বের করব? আমরা একটা সুন্দর সূত্র শিখেছি কিন্তু এই অধ্যায়ের মধ্যে। সেই অধ্যায় তোমার 6 নম্বর অধ্যায়ের সূত্রের কথা মনে পড়ে? ডাব্লু ইজ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000। তোমাদের মনে পড়ে? তবে একটা জিনিস মনে রাখবা, তুমি যদি নিচে 1000 এই সংখ্যাটা ব্যবহার করো, উপরে আয়তনটা মিলিলিটার এককে রাখতে হবে। কোন এককে? মিলিলিটার। তুমি যদি এখানের মধ্যে আয়তনটাকে লিটার এককে নাও, এখান থেকে যে 1000 দিয়ে ভাগ করে, তাহলে এটাকে আর আসলে 1000-এ রাখতে হয় না। তো সবসময় আমরা যেটা করব, নিচে সবসময় 1000-ই দিব, আয়তনটা মিলিলিটার এককে বসাবো। বুঝতে পেরেছি? তাহলে এখন দেখো এখানে ভ্যালুগুলো সব বসাই। এস এর মান কত আছে? 0. ঘনমাত্রা মানে এস, সলিউবিলিটি, রাইট, 0.2। এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, ভর কত? ভর হচ্ছে এটা আমাকে সরি, এম মানে অ্যাটমিক ম্যাস কত? 58.5। এই যে লিখলাম 58.5। আয়তন কত এটার? আয়তন দেখো এখানের মধ্যে 500 মিলিলিটার দেয়া আছে, লিখো 500 মিলিলিটার। তার পরবর্তীতে নিচে কি আছে? 1000। দেখো তো হিসেব করে কত আসে। তুমি যদি এখানে সহজে কাটাকাটি করো, এটা দিয়ে এটা কাটলে 2 আসে, এটা আসলে 27 আসে। সো দেখো তো কত আসে উত্তর। এটা কিন্তু 0.2, কেমন সলিবিলিটি। দেখো তো কত আসছে উত্তর, ডি নাম্বারটা। ভেরি গুড। বলো
কত আসছে? 5.85, ডি নাম্বারটা আসছে, সবারই আসছে। তাহলে এটার উত্তর কত হবে? 5.85 গ্রাম। বলো তো বুঝতে পেরেছো কিনা? সো যদি কখনো তোমাদেরকে বলে খাবার লবণের কথা, এটা ব্যবহার করবে। তবে আমি তোমাদেরকে একটা সুন্দর জিনিস শেখাতে চাই। শিখবা, সুন্দর সুন্দর কয়েকটা যৌগের নাম শিখবা যেগুলো এইভাবে খাবার লবণ বা অন্য নাম দিয়ে জিজ্ঞেস করতে চায়। হ্যাঁ, আচ্ছা, বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। তবে তার আগে আমি তোমাদেরকে বলি, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু সামনে আরো বড় পরীক্ষা অপেক্ষা করতেছে। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষার আগে আমাদের কিন্তু একটা এমন কোর্স আছে যেখানের মধ্যে তুমি আগে থেকে পড়ো, না পড়ো, কম পড়ো, বেশি পড়ো। সো আমরা আসলে সেখানের মধ্যে বিভিন্ন টেস্ট পেপারের কোশ্চেন সলভ করিয়ে দিই, আবার বেসিকও পড়িয়ে দিই। ক্লাসগুলো এরকমই হবে যে ধরো 2 ঘন্টা বেসিক পড়িয়ে দিব একটা অধ্যায়ের, 2 ঘন্টা ওই অধ্যায় থেকে আসা বিগত বছরের কোশ্চেন সলভ করিয়ে দিব। জাস্ট তুমি যদি এসএমপি কোর্সে এখনো এনরোল করে না থাকো, তাহলে দেখবে একটা জাস্ট ফারদিন এসএসসি 26, যদি এইটা ফারদিন তারপর তোমাদের ব্যাচ এসএসসি 26, এইটা যদি তুমি প্রোমো কোড ব্যবহার করো, প্রোমো কোডটা ব্যবহার করো এসএমপিতে, এসএসসি এসএমপিতে, তাহলে তুমি একটা স্পেশাল ডিসকাউন্টের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো, যেটা অন্য কেউ পারবে না। বুঝছো? শান্ত দাস নিলয়, তুমি বুঝতে পেরেছ? সো যারা এখনো এনরোল করোনি, আমাদের কিন্তু টেস্ট পরীক্ষার পর এখন তোমাদের জন্য আসলে আলাদা কোনো কোর্স, কোনো ক্লাসই শুরু করিনি। ইনশাল্লাহ সবকিছু টেস্ট পরীক্ষার পরে শুরু করব। বাট তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমরা অনেক ফ্রি ক্লাস দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপের মধ্যে। বুঝছো? সো এইটা আসলে প্রোমো কোডটা অবশ্যই যারা এনরোল করেছো, যারা করোনি অবশ্যই এই প্রোমো কোডটা ব্যবহার করবা, যাতে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাও ইনশাল্লাহ। তাহলে দেখো, ভালো করে খেয়াল করো, তোমাদেরকে 2টা নাম শিখাই। বলছি না 2টা নাম শিখাবো। একটার নাম হচ্ছে কস্টিক সোডা, কস্টিক সোডা, আর একটার নাম হচ্ছে কস্টিক পটাশ। কি বলেছি? কস্টিক পটাশ। এই 2টা যৌগের নাম একটু শিখে রাখবা ভাইয়া। তো প্রথম যৌগটার নামটা কি? কস্টিক সোডা। যদি তোমাকে বলে কি সোডা, সোডা, সোডা থেকে মনে রাখবা, এই যে সোডা থেকে মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশ থেকে মনে রাখবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। কি বলেছি? সোডা থেকে মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশ থেকে মনে রাখবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। বুঝছো নাকি বুঝো নাই? বলো, বুঝতে পারছো? এই 2টা নাম দিয়েও তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। বুঝছো? এই দুইটা নাম দিয়েও তোমাকে প্রশ্নের পরীক্ষার হলে জিজ্ঞেস করতে পারে। বুঝছো? সবার মনে থাকবে তাহলে 2টা যৌগের নাম মনে রাখবে এই অধ্যায়ের জন্য। একটা হচ্ছে কস্টিক সোডা আর একটা হচ্ছে কস্টিক পটাশ। কস্টিক সোডাটাও ইম্পর্টেন্ট, কস্টিক পটাশটাও ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে যেমন বলতে পারে কত গ্রাম খাদ্য লবণ প্রয়োজন, পরীক্ষার হলে প্রশ্ন করতে পারে কত গ্রাম কস্টিক পটাশ প্রয়োজন। আবার জিজ্ঞেস করতে পারে কতটুকু আসলে কস্টিক সোডা প্রয়োজন। এই টাইপের জিনিসগুলো একটু মনে রাখবা। বোঝাতে পেরেছি? হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। সো চলো পরের ম্যাথে যাই। এই যে দেখো, তোমাকে আরেকটা সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছে সিলেট বোর্ড 2020-এ। বলেছে 500 মিলিলিটার দ্রবণে 117 গ্রাম এই যে খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ, দ্রবণের মোলারিটি কত? সবই দেয়া আছে। এগুলো তোমরা এর আগের ম্যাথটাই আসলে, যেটা প্রশ্নের মধ্যে যেইটা দেয়া থাকে আয়তন, সেটা হচ্ছে ভি। তার পরবর্তীতে যেই ভরটা দেয়া থাকে সেটা মনে রাখবা ডাব্লু। যেটা আসলে যৌগ দেয়া থাকে, যৌগের ভর হচ্ছে এম। সোডিয়াম ক্লোরাইডের ভর মুখস্থ করে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাওয়া উচিত, 58.5 গ্রাম। তাহলে এখানের মধ্যে মোলারিটি মানে হচ্ছে কি চেয়েছে? এস এর ভ্যালু তোমাকে জিজ্ঞেস করেছে। এস মানে কি? এস মানে হচ্ছে ঘনমাত্রা, মোলারিটি, সলিউবিলিটি, সবকিছুই হতে পারে। তাহলে এখানের মধ্যে দেখো, আমি যদি তোমাকে বলি কত হবে, আমরা সূত্র কি জানি? এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু ডিভাইডেড বাই এমভি। মানে এইটা আসলে হচ্ছে এই যে দেখো, এই যে এই সূত্রটাই জাস্ট আমরা সাইড চেঞ্জ করে এসটাকে এই দিকে নিয়ে আসছি, এসটাকে এই পাশে নিয়ে আসলে সাইড চেঞ্জ করলে এই সূত্রটাই আসলে এমন হয়ে যায়। জাস্ট তুমি আগে সূত্রটা ডাব্লু সমান সমান এস এম বি বাই 1000 তুমি লিখে নিতে পারো, করে পরে সাইড চেঞ্জ করে এসটা আনলে সূত্রটা এরকম আসলে চলে আসবে। তো এখানে দেখো কিসের ভ্যালু প্রোভাইড করছে তারা? 1000 আমি লিখে রাখলাম, 1000 গুণন ডাব্লুর মান কত? ডাব্লুর মান হচ্ছে 117, 117। তার পরবর্তীতে লিখতে হবে না।
তার পরবর্তীতে হচ্ছে এম এর মান কত, এম এর মান হচ্ছে 58.5, ভি আয়তন কত, আয়তন হচ্ছে 500। তাহলে এখানের মধ্যে আমরা কি বলতে পারি, এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে 2, তার পরবর্তীতে 134। তুমি একটু দেখো তো কত আসে, দেখো এখানের 117 সাথে যদি আমি 2 গুণ করি, 117 গুণন 2 ভাগ 58.5, তাহলে আসতেছে 4। তাহলে এখানে সরাসরি কত আসতেছে 4। তাহলে 4 কোনটা, 4 হচ্ছে এটা। বলো দেখি, এই সূত্র দিয়ে না ম্যাথ বেসিক্যালি আসলে তোমাদের বোর্ড পরীক্ষায় গ নাম্বারে দেয়। তোমরা সৃজনশীল সলভ করো না, সিকিউ সলভ করো না, গ নাম্বারে থাকে। তো মাঝে মাঝে এমসিকিউতেও আসলে এই সূত্র দিয়ে ম্যাথ দিতে পারে। সো রেডি থাকতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? সো সবাই হোপফুলি বুঝতে পেরেছো। সো তারপরেরটা দেখো, ফসফরিক অ্যাসিডে ফসফরাসের শতকরা সংযুতি। এখানে আসলে অনেকে আসলে দিনাজপুর বোর্ডের এই প্রশ্নটাতে আটকায় যাবে, ভাইয়া ফসফরিক অ্যাসিডের সংকেতটা কি? এখন শতকরা সংযুতির, ভাই আমি জানি তোমরা আসলে শতকরা সংযুতির আসলে সূত্রটা জানো আসলে, বাট সমস্যাটা সেখানে না। সূত্রটা জানলেও তোমাকে তো ফসফরিক অ্যাসিডের সংকেতটা জানতে হবে। স্টুডেন্টরা ফসফরিক অ্যাসিডের সংকেতটাই জানে না, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। তাহলে ফসফরিক অ্যাসিডের সংকেতটা কি, কে কে বলতে পারবা? ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। H3PO4 এটা কিসের সংকেত? এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। H3PO4 এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। এখন এখানে কার জিজ্ঞেস করেছে? মাঝখানের যে অ্যাটমটা রয়েছে ফসফরাস, এই যে দেখো ফসফরাসের শতকরা সংযুতি কত, এটা জিজ্ঞেস করেছে। খুবই ভালো কথা। তো তোমার যারটাই জিজ্ঞেস করুক না কেন, আমরা কিভাবে বের করব? ফসফরাসের শতকরা সংযুতি, শতকরা সূত্র পড়েছো না? ফসফরাসের সংযুতি, কিভাবে শতকরা সংযুতি বের করতে হয়? খুবই সোজা জিনিস। যারই বের করতে বলুক না কেন, ফসফর এই যোগে হাইড্রোজেনের বের করতে বলতে পারতো, অক্সিজেনের বের করতে বলতে পারতো, যে কোনোটারই বের করতে বলতে পারতো, রাইট? তো আমার এখানে যেহেতু ফসফরাসেরটা বের করতে বলছে, যারটা বের করতে বলবে তার ভরটা উপরে, অর্থাৎ উপরে ফসফরাসের ভর। বুঝছো? গুণন হচ্ছে যেহেতু শতকরা, তাই 100 দিয়ে আমি গুণ করে দিব। বুঝছো? এখন দেখো নিচে কি লিখবো, এই যে টোটাল যৌগটা লিখেছি, এখানে দেখো এখানে যে ফসফরাস যদি 5টা থাকতো এই যৌগে, 5টা ফসফরাসের ভর, যেমন অক্সিজেন 4টা, তো আমি যদি অক্সিজেনের শতকরা সংযুতি বের করতাম 4টা অক্সিজেনের ভর লিখতাম, যতগুলো থাকবে ততগুলো দিয়ে গুণ করতে হবে। সো দেখো এখানে একটা ছিল, তাই 1 গুণন আসলে ফসফরাসের ভর। নিচে কি লিখবো? নিচে আসলে পুরা যৌগটার ভর। পুরা যৌগ কি? H3PO4 এই যৌগটার ভর। হোপফুলি বুঝতে পারছো? তাহলে এখানের মধ্যে আমার কি হবে আসলে, দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া। ফসফরাসের ভর কত তোমরা সবাই জানো, 31। তার পরবর্তীতে এখানে হাইড্রোজেনের ভর কত? 3টা হাইড্রোজেনের ভর 3, একটা ফসফরাসের ভর 31, 4টা হচ্ছে 4 × 64, 64 আর 32 হচ্ছে 98, 100%। তাহলে এখানে উপরের নিচে কাটাকাটি করলে কত আসে বলো তো? 31কে আমি যদি 98 দিয়ে ভাগ করি, এগুলো ক্যালকুলেটরে সরাসরি করে ফেলবা। 31 ভাগ 98, 0.316, 0.316 গুণ আমি 3 ঘর নিলাম, 100%। তাহলে এখানে আসবে 31.6%। দেখো তো 31.6% কোথায়? এই যে এখানে কিন্তু 96 আছে, এখানে 6 আছে, একটু খেয়াল করো, অপশনগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু মুশকিল। বুঝছো? নয়তো মুশকিল। তারপর দেখো ব্লু ভিট্রিয়ল ক্লাসের পানির সংযুক্তি কত? ব্লু ভিট্রিয়লের সংকেত কারা বলতে পারে? এই যে দেখো আমি আগের যে ইয়াটা করিয়েছি সেখানে ফসফরিক অ্যাসিড, যেখানে ম্যাক্সিমাম আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো বা ফসফরিক অ্যাসিডের সংকেতটাই জানতো না। বুঝছো? তো পরেরটাতে দেখো, পরেরটাতে আসলে দিছে ব্লু ভিট্রিয়ল। তো ব্লু ভিট্রিয়লের সংকেতটা জানতে হবে না? ব্লু ভিট্রিয়ল মানে হচ্ছে বাংলা দিয়ে এদেরকে আদর করে তুতে বলে ডাকা হয়, তুতে। বুঝতে পারছি? তাহলে ব্লু ভিট্রিয়লকে আদর করে আমরা কি বলে ডাকি? তুতে বলে ডাকি, তুতে। ব্লু ভিট্রিয়লের আদরের নাম হচ্ছে তুতে। এটা সংকেতটা কেউ বলতে পারবা? এটা সংকেতটা হচ্ছে কপার সালফেট, আর এটার সাথে যদি পানি থাকে 5 মোল, তাহলে এটাকে কি বলা হয়? ব্লু ভিট্রিয়ল বলা হয়। এখন
তোমাকে জিজ্ঞেস করেছে কি জানো, এখানের মধ্যে এই পানিটুকুর শতকরা সংযুতি, মানে তোমাকে এই পুরো অংশটার কথা জিজ্ঞেস করেছে, পানির কথা জিজ্ঞেস করেছে। পানি, বলো তো পারবা কিনা, একটু ট্রাই করো তো, তোমাদেরকে আমি একটু সময় দিই, তোমরা পারো কিনা। বলো 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 বলো। ঠিক আছে, তাহলে এখানে কার জিজ্ঞেস করেছে দেখো ভালো করে খেয়াল করো। তাহলে আমার এখানে পুরাটার ভর জানতে হবে। কেউ কি কপারের ভর জানো, কেউ কি সালফারের ভর জানো, কেউ কি অক্সিজেনের ভর জানো? বলো তো পুরা যৌগটার ভরটা কত, কে বের করতে পারছো আমাকে বলো তো একটু। কপারের ভর কত আমি বলে দিই, 63.5। কপারের ভরটা কত সব সময় মনে রাখবা, 63.5। সালফারের ভর কত, 32। চারটা অক্সিজেন আছে না, তাহলে চারটা অক্সিজেনের ভর কত, একটার কত 16 না, তাহলে চারটার কত 4 গুণন 16, তাহলে কত হয় 4 16 64। যোগ দিব, পানি কয়টা আছে 5টা, তাই 5 দিয়ে ব্র্যাকেট দিব, দুইটা হাইড্রোজেনের ভর 2 যোগ একটা অক্সিজেনের ভর হচ্ছে 16। তাহলে টোটালটার ভর কত আসে একটু দেখো তো ভাইয়া, টোটালটার ভর আমি সবই করে দিয়েছি। এখানের মধ্যে পানির ভর আসবে 5টা হচ্ছে 18, এটা হচ্ছে 90 আসবে, রাইট। আর এখানে এই পুরাটার ভর কত আসে দেখো তো, পুরাটা কত আসে, পুরাটা আসে 249.5। তাহলে কত আসবে এইটা না একটু মুখস্থ রাখবা, 249.5 গ্রাম। এখন বলতে পারো যে ভাইয়া এটা তো আমরা বের করতেই পারি, তাহলে মুখস্থ করব কেন? তার কারণ হচ্ছে জানো, পরীক্ষার হলে যখন ব্লু ভিট্রিওলের এই ভরটাই তুমি বের করতে যাবা, এখানেই তোমার 2 থেকে 3 মিনিট সময় চলে যেতে পারে। বুঝতে পেরেছো আমার কথা, 2 থেকে 3 মিনিট সময় এই জায়গাতেই চলে যেতে পারে। যার কারণে কিছু কিছু যৌগের ভর মুখস্থ করে রাখা ভালো, মানে তুমি জানবা ইন্ডিভিজুয়াল তার মধ্যে কি কি যৌগ ভাইয়া যেগুলো পরীক্ষায় বেশি আসে। মনে রাখবা সোডিয়াম ক্লোরাইড বারবার এটা কাজে লাগে, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড অনেকবার কাজে লাগে, তার পরবর্তীতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তার বেশি না, এগুলো তুমি হিসাব করতে করতে হয়ে যাবে। সোডিয়াম কার্বনেট এগুলো বারবার আসে ভাইয়া, মানে করতে করতে এদের ভর যাতে যৌগ দেখলেই তুমি ভর বলে দিতে পারো। তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুঝছো, মানে এই টাইপের কিছু যৌগ আছে যেগুলো ঘুরে ফিরে তোমার পরীক্ষায় বারবার 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 আসে। বুঝতে পারছো আমার কথা, যেহেতু এইগুলো বারবার বারবার আসে সুতরাং মনে রাখতে হবে তুমি যাতে এই জিনিসগুলো দেখা মাত্রই মুখস্থ রাখতে হবে না, দেখা মাত্র অ্যাটলিস্ট বলে দিতে পারো, যেমন ব্লু ভিট্রিওলের ভর এত। তো এখানে কার জিজ্ঞেস করছে বলো তো, শতকরা সংযুতি তোমাকে জিজ্ঞেস করেছে পানির। পানি কয় মোল আছে বলো তো, 5 মোল পানি। তাহলে এখানে কি হবে, নিচে টোটালটার ভর দিতে হয়, একটু আগে শিখাইলাম না 249.5, সূত্রের কত 100, রাইট, সূত্রের কত 100, তাহলে সূত্রের 100-এর উপরে কত দিব, উপরে দিব আমরা স্বাভাবিকভাবে বুঝছো যারটা জিজ্ঞেস করেছে কেলাস পানি কোনটা, এই যে 5 মোল পানিকে কেলাস পানি বলতেছে। তাহলে এই 5 মোল পানির ভর কত 90 গ্রাম। এখন তুমি হিসেব করো কত আসে বলো তো ভাইয়া, হিসেব করলে কত আসে 56 না কত আসে একটু আমাকে বলো তো উত্তরটা। একজন বলতেছো এ, একজন বলতেছো সি, একজন বলতেছো ডি, কোনটা হবে উত্তর আসলে? আমি করেই দিলাম, দেখো এখানের মধ্যে কিন্তু এই ভুল করা যাবে না, পানির কথা বলছে শুধু একটা পানির ভর উপরে দিয়ে দিলাম না, এটা কেলাস পানিতে 5 মোল পানি, তাহলে 5 মোল পানির ভর দিতে হবে, 5 মোল পানির ভর, যেহেতু কেলাস পানিতে 5 মোল পানি থাকে তাহলে এখানে কত হবে 249.5, 5 মোল পানির ভর 90 গ্রাম গুণন 100%, কত নাম্বারটা হচ্ছে বলো? ওয়ালাইকুম আসসালাম, 36%। দেখি তো কার কার, হ্যাঁ এটার উত্তর অবশ্যই ক্যালকুলেটরে যদি একটু ভালো করে হিসেব করো 36% চলে আসবে। বুঝছি, ক্যালকুলেটরে হিসাব করলেই হয়, এখন বললো না যে ভাই একটু ক্যালকুলেটরেও হিসেব করে দেখান, তাহলে কিন্তু প্যারা খেয়ে যাবো, ক্যালকুলেটর অ্যাটলিস্ট তুমি চাপতে পারো। আর একটা পদার্থ রয়েছে যেই পদার্থটাকে আসলে অ্যানালার পদার্থ বলা হয়। তো
অ্যানালার পদার্থ মানে কি? পৃথিবীর বুকে তুমি বলো তো একটা মানুষ পৃথিবীর বুকে কি 100% ভালো? উত্তর হচ্ছে না। মানুষের মধ্যে একটু কম বেশি খারাপ ভালো সব কিছুর মিশ্রণ, হয়তো বা বেশি খারাপ বেশি ভালো। ঠিক একইভাবে পদার্থগুলো আমাদের পৃথিবীর মধ্যে যে থাকে 100% বিশুদ্ধ পদার্থ কখনো পাওয়া যায় না। কি বলেছে আবারও ভালো করে শোনো, পৃথিবীর বুকে 100তে 100% বিশুদ্ধ পদার্থ পাওয়া যায় না। সর্বোচ্চ যে বিশুদ্ধ পদার্থ পাওয়া যায়, তাহলে বইয়ে দেখবা যে কোনো জায়গায় 95 থেকে আসলে 99% পর্যন্ত সর্বোচ্চ বিশুদ্ধ, মানে সর্বোচ্চ বিশুদ্ধ যদি পাওয়া যায় তাহলে এই পদার্থটা হচ্ছে 95 থেকে 99%। তো পৃথিবীর বুকে সর্বোচ্চ পরিমাণ বিশুদ্ধ যে পদার্থটা পাওয়া যায় তাকে আসলে অ্যানালার বলা হয়। কি বলেছি? অ্যানালার বলা হয়। সো এখানের মধ্যে দেখো দেয়া 95, 90, 85, 99, কোনটা দেখাবো ভাই? আপনি না 95 থেকে 99 দিলেন। তো প্রশ্নটা 2020 সালের। তো এইটা যখন 20 সালে আসছিল, ভালো করে বুঝো, এটা যখন 20 সালে আসছিল তোমাদের বইয়ের মধ্যে একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে 99%। সব থেকে বিশুদ্ধ পদার্থ অ্যানালার, যেটা আসলে 99%। সো তখনের হিসাবে এটা হবে 99। ভাই এখনের হিসাবে কোনটা দেখাবো? এখনের হিসাবে হয়তো বা 95 দিবে না। বুঝছো? বুঝতে পারছো সবাইকে? এটা দিবে না আসলে। সো তুতের সংকেত কি? এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। কপার সালফেটের সাথে 5 মোল পানি দিলে এটাকে আসলে কি বলি? তুতে বলি। আসলে এটা পারবো আসলে। কপার সালফেটের সাথে কি আমি 7 মোল লাগাইছি নাকি? আল্লাহ, 5 মোল বলতেছি, 5 মোল উপরে কপার সালফেট। দেখছো এরকম কিন্তু করা যাবে না। আমি জানি যে তুতের সংকেত কপার সালফেট 5 মোল পানি, তা আমি এই কপার সালফেট দেখে 5 মোল দেখিও নাই। দেখেছো? আমাদেরও ভুল হয়। তার মানে আমি কপার সালফেটে যে পরীক্ষার হলে কি করতাম, খুশিতে দেখো মানে লিটারেলি খুশি হয়ে যেত, আল্লাহ তুতের সঙ্গে তো কপার সালফেট 5 মোল পানি। তো আমি তো অনেক খুশি, দেখার সাথে সাথে ক নাম্বারটা কপার সালফেট দেখার সাথে সাথে দাগাই দিছি। মানে পরে গিয়ে দেখি যে এখানে ছিল 5 মোল, এখানে ছিল 7 মোল। পরে হাই হুতাশ করে তো লাভ নাই। পরে মানে হচ্ছে ওএমআর ফুটা মুটা করে টোরে ঘষতে ঘষতে এই জিনিসটা উঠাই দিয়ে এটা গিয়ে দাগাই দেয়। এরকম কইরো না, সম্পূর্ণ মাঝে মাঝে অপশনগুলো পড়ো। প্রথমে হচ্ছে লোভ দিয়ে রাখে, বুঝছো? এটা ডি নাম্বারটা 5 মোল পানি। পেন্ট্রাহাইড্রেট কপার সালফেটের ভর কি? পেন্ট্রাহাইড্রেট মানে কি মনে রাখবা, পেন্টা মানে হচ্ছে 5টা। কি বলেছি? পেন্টা মানে কয়টা? 5টা। হাইড্রেট মানে হচ্ছে পানিকে আমরা আদর করে হাইড্রেট বলে ডাকি যখন সে কেলাস পানি যুক্ত করে। তাহলে কয় মোল পানি? 5 মোল পানি। আর কপার সালফেট মানে কি? এটা হচ্ছে এই যে কপার সালফেট। জিনিসটাকে যদি তুমি একসাথে মার্চ করো, মানে আমরা ডাকার সময় কপার সালফেটকে পরে মানে আগে ডাকি, বুঝছো? মানে সরি, লিখার সময় কপার সালফেটকে পরে লিখি, কিন্তু সংকেত লিখার সময় কপার সালফেটকে মেইন যৌগটাকে আগে লিখি। এখানে একটা ডট দিব, এখানে কয় মোল পানি? 5 মোল। তাহলে এটা হবে 5 মোল। কপার সালফেট 5 মোল পানি। তাহলে এটা কি তুতে না? তুতের বর্ণ কিন্তু নীল হয়, একটু মুখস্থ রাখবে। তুতের বর্ণ কি? ব্লু ভিট্রিয়ল না? এটা এটা কি? এটার নাম হচ্ছে ব্লু। আরে আমি আবার নীল বলে লাল দেখাচ্ছি। এটা কি হবে? নীল হবে, নীল। শুনো, এটার নামটা কি? এটার নামটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ব্লু এর নামের প্রথমে ব্লু আছে, মানে এটা নামের প্রথমেই হচ্ছে কি আছে? ব্লু কথাটা আছে। ব্লু মানে কি? সবুজ হলুদ না, ব্লু মানে নীল। সো হোপফুলি বুঝতে পেরেছো। আচ্ছা, এই ম্যাথটা একটু করো তো। এখানে মধ্যে সুন্দর একটা ম্যাথ বলেছে, 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হতে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদন বা উৎপন্ন হবে। আসলে কি প্রশ্ন করেছে ভালো করে বুঝো। 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আগে ছিল কি? আগে ছিল ম্যাগনেসিয়াম, পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েছে। এখন তুমি বলো আমাকে যে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইডে যাইতে বলছে, কিছু একটা তো নাই নাই মনে হচ্ছে। কি নাই ভাইয়া? অক্সিজেনের কোনো কথা বলা নেই। দেখো ম্যাগনেসিয়াম থেকে একমাত্র কিভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি যায়, দেখো ম্যাগনেসিয়ামের সাথে যদি তুমি অক্সিজেনের বিক্রিয়া করো তাহলে এখানের মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। এখানে কোনো কথাই বলে নেই যে এখানের মধ্যে অক্সিজেন দিছে, কিন্তু মাঝখানে চেয়ে আছে যে কত গ্রাম 4 গ্রাম থেকে উৎপন্ন হবে, তোমাকে বিক্রিয়া করতে হবে। এই সকল বিক্রিয়ার সমতাকরণ করাটা মাস্ট। সমতাকরণ না করলে বাস খাবা। তো দেখো এখানে 2টা অক্সিজেন ছিল, এখানে অক্সিজেন কয়টা? একটা। তো সামনে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে এখানেও 2টা অক্সিজেন, এখানেও 2টা অক্সিজেন।
তো এখানে তুমি একটা আসলে অঘটন ঘটাইছো, সেটা কি 2 দিয়ে গুণ করতে গিয়ে অক্সিজেন তো সমতা করলাম, ম্যাগনেসিয়াম আসলে 2টা হয়ে গেছে। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা রাখবা? 2টা। তাহলে দেখো ভালো করে খেয়াল করো তুমি ভাইয়া এখানের মধ্যে, সেটা হচ্ছে 2টা ম্যাগনেসিয়াম মানে কি? 2টা ম্যাগনেসিয়াম মানে হচ্ছে 2 গুণন কত, একটা ম্যাগনেসিয়ামের ভর 24 গ্রাম। জাস্ট তুমি সমতাকরণের জন্য অক্সিজেনটা রাখলা। এখানের মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু উৎপন্ন হয়েছে? 2 গুণন একটা ম্যাগনেসিয়ামের ভর 24 আর হচ্ছে 16, 2টা যোগ করলে 40 হয়। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে একটা জিনিস তুমি লিখতে পারো। দেখো ভাইয়া মজার বিষয়টা খেয়াল করো, তুমি এখান থেকে কি লিখতে পারো আসলে? তুমি লিখতে পারো এই যে 40 দুগুণ 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে, মানে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় 80 গ্রাম। 48 গ্রাম থেকে তৈরি হয় 80 গ্রাম, 48 গ্রাম থেকে তৈরি হয় 80 গ্রাম, 48 গ্রাম থেকে তৈরি হয় 80 গ্রাম। এটা তো বিক্রিয়া বলতেছে, বিক্রিয়া তো তোমাকে এইটাই বলতেছে ভাইয়া 48 গ্রাম থেকে কতটুকু তৈরি হয়? 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হতে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কতটুকু বলো তো ভাইয়া? উৎপন্ন হয় কত গ্রাম? এখানে আছে হচ্ছে 240, 80 গ্রাম। তাহলে আমি এখানে কি লিখতে পারি? 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কতটুকু তৈরি হয়? 80 ভাগ 48 গ্রাম। তাহলে এখানে কতটুকু দেয়া আছে? ম্যাগনেসিয়ামের পরিমাণ 4 গ্রাম। দেখো তো কত আসে। 320কে তুমি যেটা করবা, 320কে ভাগ করবা 48 দিয়ে, 6.6666, 6.666। এই যে দেখো তো সবার উত্তর মিলছে কিনা, এটা আমাকে জানাও তো। সবার কি উত্তর মিলেছে বলো? বলো। সবার উত্তর মিলেছে, হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। কিচ্ছু না ভাইয়া, দেখো আরেকবার বুঝাই দিচ্ছি। কিচ্ছু না। প্রশ্নের মধ্যে কি জিজ্ঞেস করেছে? প্রশ্নের মধ্যে বলেছে 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তো তোমাকে প্রথমে আগে বুঝতে হবে ম্যাগনেসিয়াম থেকে তো আর ম্যাগনেসিয়াম অক্সাইড সরাসরি পাওয়া যায় না। কিভাবে পাওয়া যায়? ম্যাগনেসিয়ামের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে একমাত্র ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, এছাড়া পাওয়া সম্ভব না। তো মজার ব্যাপারটা হচ্ছে আমি যখন এই বিক্রিয়াটার সাহায্যে জানার চেষ্টা করব ন্যাচারাল জিনিসটা কত গ্রাম থেকে কত গ্রাম পাওয়া যায়, এটা প্রথমেও বলেছি প্রথমে ন্যাচারাল বিক্রিয়া করবা, পরে প্রশ্নটা ধরবা। তো এখানে যখন তুমি দেখলা যে সমতা করতে হবে, তো এখানে 2টা অক্সিজেন ছিল, 2টা সমতা করার জন্য 2 দিয়ে গুণ করেছি। সো তারপরে এখান থেকে কি বুঝতে পারলাম যে এই 2টা গুণ করলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 80 গ্রাম। এই যে দেখো যে এখানে তুমি হিসাব করেছো 24 দুগুণ 48, 48 গ্রাম থেকে 80 গ্রাম পাওয়া যায়, এটা বলছে যে দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে পাওয়া যায় 80 গ্রাম। 1 গ্রাম থেকে পাওয়া যায় 80 ডিভাইডেড বাই 48, 4 গ্রাম থেকে পাওয়া যায় যেটা এই যে দেখো। বুঝতে পেরেছো? জাস্ট হিসেবটা করব। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। সিলিকনের একটি পরমাণুর ভর কত? এই যে দেখো এই টাইপের যখন প্রশ্ন আসবে তখন জাস্ট তুমি একটা সূত্র, একটা পরমাণুর ভর, একটা অণুর ভর, আয়তন বের করো, অণুর সংখ্যা বের করো, ভর সংখ্যা বের করো, এই টাইপের প্রশ্ন বললে তুমি মাথার মধ্যে যেই সূত্রটা নিয়ে আসবে একটাই, n ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই m ইজ ইকুয়াল টু v ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। এইটা আসলে মনে রাখবা।
তো দেখো ভালো করে খেয়াল করো তুমি ভাইয়া একটু, বলেছে সিলিকনের একটি পরমাণু, সিলিকন মানে কি, সিলিকন মানে হচ্ছে এসআই, সিলিকনের ভর কত, 28 গ্রাম, রাইট রাইট। এখন তুমি হিসাব করো, দেখো সিলিকনের একটি পরমাণু, একটি মানে কি, এন এর সংখ্যা দিয়ে দিয়েছে 1, রাইট। তার পরবর্তীতে এখানে সিলিকনের ভর তুমি বসাই দিয়ে জাস্ট বের করে ফেলবা। বুঝতে পেরেছো? বলো দেখি বুঝতে পারছো কিনা বলো। বলো বুঝতে পেরেছ? তাহলে এখানে তুমি কি করবা, এখানে শুধুমাত্র তুমি মানগুলো বসাবা। কি বলেছে, সিলিকনের এই যে দেখো বলেছে একটি পরমাণুর ভর, মানে যেটা প্রশ্নের মধ্যে দেয়া থাকে বা চায় সেটা হচ্ছে ডাব্লু। তাহলে তুমি এখান থেকে লিখবা ডাব্লু ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23, রাইট। এবার তুমি এখান থেকে কি লিখবা, তুমি এখান থেকে লিখবা ভাইয়া, এখানে ডাব্লুর মান কত চাইছে দেখো ভালো করে বুঝো, ডাব্লুর মান বের করতে বলছে। এম কি, পারমাণবিক ভর, এটা ওই পাশে গেলে কি হবে, এন গুণন এম ডিভাইডেড বাই 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। জাস্ট এখন এম এর মান কত বসাবা, পারমাণবিক ভর সিলিকনের 28 গুণন সংখ্যা একটা 1, 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23, যা আসবে তাই অ্যান্সার, যা আসবে তাই অ্যান্সার। বুঝছি, এইভাবে আসলে করবা, বুঝছি। সো এখান থেকে এভাবে বের করলে অনেকে বলতেছে বি নাম্বার, না বি নাম্বার তো বলতেছে না, একটু ভালো করে কইরো, একটু কইরো। উত্তর ভুলও থাকে মাঝে মাঝে, এটাও সত্য, বাট তুমি ক্যালকুলেটারে অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে ব্র্যাকেট ইউজ করবা, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, নয়তোবা ক্যালকুলেশনগুলো ভুল করতে পারো, বুঝছো। ক্যালকুলেশনগুলো ভুল করলে কিন্তু বিপদ। গ্লুকোজের স্থূল সংকেত কি, এগুলো মুখস্থ করে ফেলবা। হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর কত, মানে একটা পরমাণু মানে হচ্ছে প্রোটনের ভর চেয়েছে, বুঝছো। এই যে একটু মনে রাখবে, একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এটা তো মুখস্থ থাকার কথা। আপেক্ষিক পারমাণবিক ভরে শিখেছো না, এর আসলে হাইড্রোজেনের একটা পরমাণু হচ্ছে প্রোটনের ভর জিজ্ঞেস করেছে, প্রোটনের ভর জিজ্ঞেস করেছে, কিসের ভর, প্রোটনের ভর। বলেছে প্রোটনের ভর কত, কি জিজ্ঞেস করেছে, প্রোটনের ভর আসলে কত, কি জিজ্ঞেস করেছে, প্রোটনের ভরটা আসলে কত। তো সবসময় জানি না আমরা প্রোটনের ভর হচ্ছে 1.67, এটা যদি মনে নাও থাকে, যেহেতু একটা পরমাণু, আমরা কি জানি ভর ডাব্লিউ ডিভাই সমান সমান হচ্ছে এন ইন্টু এম ডি, একটু আগে তো করলাম 6.02 গুণন 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানে তুমি কি করবা, সংখ্যা কয়টা, একটি যেহেতু বলছে, তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে 1, পারমাণবিক ভর হাইড্রোজেনের কত, 1 গ্রাম, তার মানে 1, এখানে কত হবে 6.02 গুণ 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানে ডাব্লু সমান সমান তুমি এই কথাটা নিঃসন্দেহে বলতে পারো, বুঝছো। ভাগ করলে যা উত্তর আসবে সেটাই হচ্ছে এটা। এবার যদি তোমারটা ভুল হয় তাহলে বুঝবা ক্যালকুলেটর তোমার আরো ভালো করে ইউজ করা শিখতে হবে, বুঝছো। এই যে ব্লু ভিট্রিয়লকে উত্তপ্ত করলে এক, এই যে এটা মনে রাখবা, প্রমাণ তাপমাত্রা এবং চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, এগুলো মুখস্থ জিনিস, মুখস্থ করে ফেলবা। 1 মোল কোনো একটা 1 মোল গ্যাসের আয়তন, যে কোনো গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, নাইট্রাস অক্সাইড, যে কোনো কিছু, 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। 24 গ্রামকে পর্যাপ্ত দহন করলে এইগুলো বাসায় ট্রাই করবা, বাসায় ট্রাই করবা। এই যে এইটা হচ্ছে এই টাইপের ম্যাথ, একটু আগে করিয়ে দিয়েছি, এই যে দেখো এই টাইপের ম্যাথ কই গেল, এই যে এই টাইপের ম্যাথ, এই যে এভাবে করতে হয়, এভাবে করতে হয়। সো এইটা বাসায় ট্রাই করবা, কেমন, বাসাতে এটা ট্রাই করবা। কই গেল, এই যে এটা, এর উত্তর হবে 40 গ্রাম। মিথেনকে কতটুকু পড়ালে, এইগুলো এখন অনেকগুলো প্রশ্ন আছে, আজকের ক্লাসে তো এত কোশ্চেন সলভ করানো সম্ভব না, জাস্ট তোমাদেরকে দেখাই দিলাম যে এখানে অনেক প্রশ্ন আছে আমাদের। এইগুলো এই জিনিসগুলো কিন্তু পুরো দমে আমরা আমাদের এসএমপি কোর্সে ইনশাল্লাহ সলভ করাবো। এসএমপি মানে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, মানে তোমাদের টেস্ট পরীক্ষার পরপরই শুরু হয়ে যাবে। সো আবারও বলি একটা কথা, যারা যেহেতু নতুন এসেছো, অনেকে যারা এখনও আমাদের, যারা জানো আসলে যে ভাইয়া
এসএস টেস্ট পরীক্ষার পর একটা প্রথম থেকে এমন প্রিপারেশন নেওয়া দরকার যে প্রিপারেশনটা নিলে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় কাঁপায় দেওয়া যাবে, রাইট? গুছানো একটা প্রস্তুতি নেওয়া দরকার। সো আমরা যেটা করতেছি তোমাদের জন্য সেটা হচ্ছে এক একটা চ্যাপ্টারের উপর হচ্ছে ধরো 4 ঘন্টা ক্লাস, প্রথম 2 ঘন্টা বেসিক জিনিস পড়িয়ে দিব, যদি কারো বেসিকে সমস্যা থাকে সেটার কনসেপ্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়া যাদের বেসিকে সমস্যা আছে তারা যেটা পাবা সেটা হচ্ছে জিনিসগুলো রিভাইজ করবা, এরপরে বিভিন্ন বোর্ডের প্রশ্ন আমরা সলভ করিয়ে দিব। সো তোমরা যদি এখন আমাদের এসএমপি কোর্স অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে এখনো এনরোল না করো, এই যে একটা প্রোমো কোড ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে আমার নাম ফারদিন এসএসসি 26। তুমি যদি এই প্রোমো কোডটা ব্যবহার করো ফারদিন এসএসসি 26, তাহলে তুমি একটা স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে ভর্তি হয়ে যেতে পারবা। যদি তুমি ইউজ না করো তাহলে কিন্তু পাবা না, বুঝছো? সো এইটা ইউজ করো, কিন্তু এটা ইউজ করো ভর্তি হওয়ার সময়, অবশ্যই এটা ইউজ করো। ঠিক আছে, তার পরবর্তীতে দেখো দেখো এটা হচ্ছে 7 নাম্বার অধ্যায়। কোনটা জারক, বিজারক, অক্সিজেনের জারণ সংখ্যা, কোন বিক্রিয়াকে জারিত হয়, কে বিজারিত হয়, কোনটার জারণ ঘটেছে, কোনটার বিজারণ ঘটেছে, এই সব কিছুই কিন্তু আমরা শিখব। বুঝতে পেরেছ? এটা কিন্তু 7 নাম্বার অধ্যায়। বুঝতে পেরেছ? এখনো শুরু হয়নি, বাট শুরু হয়ে যাবে তোমাদের টেস্ট পরীক্ষার পর, কিন্তু আমাদের কিন্তু ভর্তি হয়ে নিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছো? ফারদিন মৌজো। আচ্ছা, এই যে দেখো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ রিভিউ করব। 7 নাম্বার যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা এখন পড়বো না, ইনশাল্লাহ তখন পড়বো আমরা। কেমন? অনেকগুলো পড়তো, মৌমাছি কামড় দিলে কি হয়, দর্শক আয়ন, ইথানলের স্ফুটনাঙ্ক, জারণ সংখ্যা কিভাবে বের করে, সালফারের জারণ সংখ্যা কোনটা, কোনটার জারণ সম্ভব, কোনটার বিজারণ সম্ভব, সালফারের কচুতে কোন পদার্থ থাকে, পানিতে দ্রবণীয় কোনটা, অদ্রবণীয় কোনটা, কোনটা আসলে কোন প্রকারের বিক্রিয়া, এইগুলো, হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার একক কোনটা, কোনটা বিজারক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে এই রাসায়নিক বিক্রিয়াতে কোনটা আসলে বিজারক হিসেবে কাজ করে, বুঝছো? কোনটা জারক হিসেবে, কোনটা নন রেডক্স বিক্রিয়া, কোনটা অদ্রবণীয়, ধাতুর উপর প্রলেপ মানে গ্যালভানাইজিং কিভাবে করা হয়, হ্যাঁ, এই জিনিসগুলো সব শিখবো। একজন বলল যে ভাইয়া আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে লাসাতিলিয়ার নীতির জিনিসগুলো একটু বুঝিয়ে দেন। তো লাসাতিলিয়ার নীতিগুলো বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। কেমন? সো চলো এবার আমরা একটু 11 নম্বর অধ্যায়টা একটু পড়ার চেষ্টা করি। 11 নম্বর অধ্যায় মানেটা কি? 11 নম্বর অধ্যায় মানে হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম, যেটা তোমাদের সবার ভয়ের কারণ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রথম প্রশ্নটা দেখো, বলেছে প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত, যেটা কতবার বোর্ড পরীক্ষায় চলে এসেছিল। মজার বিষয় হচ্ছে শুধুমাত্র পেন্টেনের শতকরা মানে পরিমাণটা পড়লে হবে না, তোমাদের বইটাও খুলবা, দেখবা মিথেন, বাংলাদেশে 99% মিথেন পাওয়া যায়, পৃথিবীর বুকে 80%। ইথেন কতটুকু পাওয়া যায়, প্রোপেন কতটুকু পাওয়া যায়, বিউটেন কতটুকু পাওয়া যায়, পেন্টেন কতটুকু পাওয়া যায়, এই পার্সেন্টেজগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে কিন্তু পস্তাবা পরবর্তীতে, বুঝছো? সো এই পার্সেন্টগুলো, যেমন এইটার পরিমাণ হচ্ছে 3%, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। তার পরবর্তীতে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসলে, এই যে দেখো পেট্রোলিয়ামকে আমি যদি হিট করি, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্যারাফিন মোম পাওয়া যায়, এটাও কিন্তু বুঝতে হবে। এটা কত ডিগ্রি? 121 থেকে 170 ডিগ্রি। ও আচ্ছা, এটা তো 121 থেকে 170 ডিগ্রি ছিল মনে হয়। আচ্ছা, যেটা হোক, এটা মনে হয় তাহলে 271 থেকে, এটা একটু দেখে নিও, এটা একটু ভুল থাকতে পারে। আমার যতদূর মনে পড়তেছে 121 থেকে 170 ছিল, তারপরে তোমরা একটু মিলাই নিও। এই টেম্পারেচারগুলো একটু মনে রাখবা, কোন ডিগ্রি তাপমাত্রায় হিট করলে কি তৈরি হয়, এগুলো মনে রাখবা। তার পরবর্তীতে দেখো কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই টাইপের কোশ্চেনগুলো মনে রাখতে হবে। তোমাদের বইয়ের মধ্যে অ্যারোমেটিক শব্দটা এসেছে অ্যারোমা থেকে। অ্যারোমা মানে কি? সুগন্ধ বিশিষ্ট। পারফিউম না, পারফিউম আসলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে এসেছে। বুঝতে পেরেছো আমার কথা? সো দেখো বলেছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আসলে নিচের কোনটা। দুইটা জিনিসের নাম মনে রাখবা, একটা হচ্ছে বিউটেন না, বেনজিন। একটা মনে রাখবা বেনজিন কি, একটা মনে রাখবা বেনজিন, আর একটা মনে রাখবা ন্যাপথলিন। কি? ন্যাপথলিন। একটা হচ্ছে বেনজিন, আর একটা কি, একটা হচ্ছে বেনজিন আর একটা হচ্ছে ন্যাপথলিন। এই দুইটা সংকেত মনে রাখবা। বেনজিনের সংকেত হচ্ছে C6H6,
ন্যাপথলিনের সংকেতটা কি? ন্যাপথলিনের সংকেতটা হচ্ছে C10H8। এই দুইটা সংকেত সহ মনে রাখবা। এই দুইটা উদাহরণ দেয়া আছে। এটা দেখতে কেমন বইয়ের মধ্যে আমি জানি না তোমরা এতদিনে খেয়াল করেছো কিনা। এটা হচ্ছে এরকম দেখতে। ন্যাপথলিনটা কিভাবে দেখতে? এরকম দুইটা বক্স। এগুলো চিত্র কিন্তু পারতে হবে ভাইয়া, নয়তো বিপদ আসলে, বুঝছো? কতগুলো সিগমা বন্ধন আছে, সিগমা বন্ধন নাই যদিও, বা কতগুলো পাই ইলেকট্রন থাকতে পারে, বুঝতে পেরেছ? মনে রাখবা এই দুইটা জিনিস, মনে রাখবা, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রথমটা দেখেছো? প্রথমটা বেনজিন দিয়ে এসেছে, বেনজিন ময়মনসিংহ বোর্ড। পরেরটা এসেছে, পরেরটা আসলে কুমিল্লা বোর্ডে এসেছিল, এটাও আসলে বেনজিন। দেখেছো এটা কতটি ইম্পর্টেন্ট? ন্যাপথলিনে কতটি দ্বিবন্ধন বিদ্যমান। এই যে একটু আগে যে আমি তোমাদেরকে ন্যাপথলিনটা আর্ট করে দেখালাম, আমি জানি না তোমরা আসলে মনে রাখতে পেরেছো কিনা। এই যে দেখো, এটা হচ্ছে ন্যাপথলিন, এই যে এটা ন্যাপথলিন। এই যে ভিতরের যে বন্ধনগুলো দেখতেছো না, ভালো করে খেয়াল করো। এই যে একটা বন্ধন, 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 ভিতরের এই মোটা মোটা সাদা কালারের বন্ধনগুলো দেখতেছো না, এদেরকে দ্বিবন্ধন বলা হয়। বুঝতে পেরেছি? সো তুমি যখন ন্যাপথলিনটা দেখবা, দেখো ভিতরের মধ্যে দ্বিবন্ধন সংখ্যা কয়টা? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে কয়টা হইলো? পাঁচটা হইলো। তাহলে মনে রাখবো কয়টা? ন্যাপথলিনে পাঁচটা। যদি তোমাকে বেনজিনে জিজ্ঞেস করতো ভাইয়া, বেনজিনে যদি বলতো বেনজিনটা দেখতে কেমন, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে বেনজিনের চিত্র, এটা হচ্ছে বেনজিনের চিত্র। তাহলে বেনজিনে কয়টা তুমি বলো? বেনজিনে হচ্ছে এই যে একটা, দুইটা, তিনটা। এক, দুই, তিন। কয়টা? তিনটা। বেনজিনে তিনটা, ন্যাপথলিনে পাঁচটা। মনে রাখতে হবে। আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আসে, সেটা কি জানো? সেটা হচ্ছে বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন? তার পরবর্তীতে আরেকটা প্রশ্ন আসে, ন্যাপথলিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন? বইয়ের মধ্যে ওভাবে লিখে দেয়া নেই, আমি আমার স্টুডেন্টদেরকে লিখে দিয়েছি। হাকেল তত্ত্ব দিয়ে প্রমাণ করতে হয়। কি তত্ত্ব? হাকেল তত্ত্ব। তোমাকে হাকেল তত্ত্ব দিয়ে প্রমাণ করতে হয় যে ভাইয়া এই তত্ত্বটা কি, এই তত্ত্বটা আসলে এইচএসসির বইয়ে আছে। এখান থেকে কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে পড়িয়ে দিয়েছি, বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। তুমি যদি পুরাটা জানতে চাও তাহলে হাকেল তত্ত্বটা জানতে হবে, যেটা এইচএসসিতে আসলে পড়ানো হয়, বাট ইন্টারে আসলে টিচাররা দিয়ে দেয় প্রশ্নটা। কিছু কিছু জিনিস একটু জানতে হয় আসলে, বুঝতে পেরেছো আমার কথা? কিছু কিছু জিনিস আশপাশ থেকে, বইয়ের বাহির থেকেও জানতে হয়। তার পরবর্তীতে কোনটার আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি? কে উত্তরটা দিতে পারবা বলো তো? আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি হচ্ছে কঠিন পদার্থ, মানে সব থেকে যে অণুগুলো কাছাকাছি থাকে তাদের আন্তঃআণবিক শক্তি বেশি, কারণ সেগুলো কাছাকাছি থাকে, একসাথে থাকে, বুঝছো? তাহলে দেখো সব থেকে বেশি কঠিন, তার পরবর্তীতে হচ্ছে তরল পদার্থের, তার পরবর্তীতে হচ্ছে গ্যাসীয় পদার্থের। প্রথমটা হচ্ছে কঠিন, তারপরে তরল, তারপর গ্যাসীয় পদার্থ। তাহলে এখন দেখো, ভালো করে খেয়াল করো, আমি যদি কঠিন পদার্থের কথাবার্তা বলি, তাহলে এই জায়গার মধ্যে দেখো সবগুলো অ্যালকেনের দেয়া আছে। আমরা একটা জিনিস জানি, অ্যালকেনের কথা যদি বলি, বইয়ের মধ্যে খুব সুন্দর করে অ্যালকেনের ভৌত ধর্মেতে লেখা আছে, বুঝছো? অ্যালকেনের ভৌত ধর্মে কি দেয়া আছে? কার্বনের সংখ্যা যদি 1 থেকে 5 পর্যন্ত হয় তাহলে সেইগুলো হয় গ্যাস, মানে গ্যাসীয় পদার্থ, এগুলোর আন্তঃআণবিক শক্তি সব থেকে কম। 5-এর উপর থেকে, অর্থাৎ ধরো হচ্ছে 5 থেকে 15 পর্যন্ত, এগুলো হয় তরল, বুঝছো? মানে 1 থেকে 4 পর্যন্তই আসলে গ্যাস ধরা হয়। হ্যাঁ, 1 থেকে 4 পর্যন্ত বা 5 পর্যন্ত, তারপরে 5 আর 15-র উপরে যদি আমি বলি, 15-র উপরে হচ্ছে কঠিন। তার মানে এখন তোমাকে খুঁজতে হবে কার্বন সংখ্যা 15-র উপরে কোনটা আছে সেটা। তাহলে এখানে দেখো কার্বনের সংখ্যা কয়টা? 5টা। এখানে কয়টা? 8টা। এখানে কয়টা? 3টা। এখানে কয়টা? এখানে হচ্ছে 20টা। তাহলে 20টা যেটা, সেটা কি কঠিন পদার্থ না? কঠিন না। এই অ্যালকেনটা কি কঠিন না? এবং যে অ্যালকেনটা কঠিন সেটা হচ্ছে কি হয় বলো তো? আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি হয়। কি হয়? আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি হয়, বুঝছো? ক্লিয়ার? যারা যারা বি নাম্বার উত্তর বলেছে তারা কিন্তু ভুল করেছে। এই যে দেখো, এই যে দেখো, আমি বলেই দিয়েছি 15-র উপরে যারা, তাদের আন্তঃআণবিক শক্তি সব থেকে বেশি, কারণ তারা কঠিন পদার্থ। কারণ তারা কি পদার্থ? তারা কঠিন পদার্থ।
কি পদার্থ? কঠিন পদার্থ। বুঝতে পেরেছি কি পারিনি বলো? সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছ? তারপরে দেখো কোনটিকে প্যারাফিন বলা হয়? ওই যে আদর করে আমরা অ্যালকেনকে প্যারাফিন বলে ডাকি। আবারও বলতেছি, আদর করে অ্যালকেনকে প্যারাফিন যৌগ বলা হয়। কি বলেছি? আদর করে অ্যালকেনকে প্যারাফিন যৌগ বলা হয়। তো এখানে অ্যালকেন কোনটা? একমাত্র অ্যালকেন হচ্ছে C2C5H12। এই জন্য কিন্তু অ্যালকেনের সাধারণ সংকেত জানা প্রয়োজন। কিভাবে বুঝলেন ভাই এটা অ্যালকেন? আমরা সাধারণ সংকেত অ্যালকেনের কি পড়েছি? কার্বনের সংখ্যা যতগুলো থাকে হাইড্রোজেনের সংখ্যা তার থেকে দ্বিগুণ করি, তারপর 2 বেশি থাকে। অর্থাৎ কার্বনের সংখ্যা যদি হয় 5টা, হাইড্রোজেনের সংখ্যা হবে 5 দুগুণ 10, সাথে 2 যোগ, অর্থাৎ 12টা। এই যে দেখো একমাত্র শর্ত মানে হচ্ছে এই যে এটা। CHO থাকলে অ্যালডিহাইড হয়, OH থাকলে কি হয় বলো তো ভাইয়া? OH থাকলে অ্যালকোহল হয়। এটা হচ্ছে একটা সাবান দিয়ে দিয়েছে, সাবানের সংকেত দিয়ে দিয়েছে। হ্যাঁ, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ হচ্ছে সিনান। এটা 12 নম্বর অধ্যায়ের পড়া, তোমাদের শর্ট সিলেবাসে দেয়া নাই। আচ্ছা, তারপরে প্রোপেন অণুতে কতটি একক বন্ধন আছে সবসময় মনে রাখবা। যারা অ্যালিফেটিক যৌগ, বুঝো শুনো, যারা অ্যালিফেটিক যৌগ কারা? অ্যালকেন, অ্যালকিন। যারা অ্যালিফেটিক যৌগ কিভাবে বুঝবো ভাইয়া? অলরেডি তোমরা মুখস্থ করছো, না করলে মনে রাখবা। অ্যালকেন, বুঝছো? তারপর হচ্ছে অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাইন। এইগুলো থেকে আসবে অ্যালকাইন। এছাড়াও অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড বলতে পারো, বাট অ্যালকেন, অ্যালকিন এগুলো হচ্ছে বেসিক। সো এদের যদি কখনো একক বন্ধন জিজ্ঞেস করে, মনে রাখবা যে কোনো অ্যালকেন, অ্যালকিন যে কোনোটার একক বন্ধন জিজ্ঞেস করে, একক বন্ধন সংখ্যা, তাহলে কি হবে এখানের মধ্যে? একক বন্ধন সংখ্যা সমান কি হবে? মনে রাখবা এখানের মধ্যে মোট পরমাণুর সংখ্যা। কি মনে রাখবা? মোট পরমাণুর সংখ্যা। মোট পরমাণু সংখ্যা, এখান থেকে আবার কি করতে হবে? 1 বিয়োগ করে দিতে হবে। বুঝাতে পেরেছি? মোট পরমাণু সংখ্যা এখান থেকে 1 বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ এখানের মধ্যে দেখো, আমি যদি প্রোপেনের কথা বলি, এটা একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো এখানে প্রোপেনের সংকেতটা কি বলো? প্রোপেনের সংকেত হোপফুলি তোমরা জানো, C3H8। প্রোপেনের সংকেত অ্যাটলিস্ট জানাটা প্রয়োজন। তাহলে এখানে দেখো, প্রোপেনে যেহেতু এখানে আছে 3টা কার্বন আর 4টা হাইড্রোজেন, অর্থাৎ 8টা হাইড্রোজেন। 8 আর 3 কত? দেখো 3টা কার্বন এবং 8টা হাইড্রোজেন, অর্থাৎ 11টা মাইনাস 1। তাহলে 11 বিয়োগ 1 হইলে কত হবে? 10টা। উত্তর কয়টা? 10টা। হয়তো বা তোমার প্রথমে শিখতে একটু প্যারা মনে হবে, ভাই আমি যৌগ আট করি। তুমি যদি এটা যৌগ আট করে জানতে যাও, তাহলে এত বড় একটা খাতার মধ্যে আট করতে, 1টা 2টা 3টা, এ তো দুনিয়া একদম। যদি বড় যৌগ দেয় তো কি করবা? এই দেখো, এটা তো গুনতে তোমার সময় শেষ হয়ে যাবে। এই যে দেখো কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো অনেকক্ষণ সময় লাগবে। যদি তোমার কখনো এরকম যৌগ দেয় তখন কি করবা বলো তো ভাই? ধরো তোমাকে এই টাইপের যৌগ দিচ্ছে, ধরো এটার যে 10টা, এই যে দেখো মিলে গেছে, এই যে দেখো 10টা। তোমাকে বললো যে C20H এইটার বের কর, তখন কি করবা? তো মুশকিল। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে কি? মোট পরমাণুর সংখ্যা 20 আর 42 করবা। 20 যোগ 42, এটার সাথে সূত্রের 1 বিয়োগ। তাহলে কত হবে? 20 42 62, 62 থেকে 1 বিয়োগ করো, অর্থাৎ 61। তোমার গুনতে তুমি যদি আসলে গুনতে চাও তখন বিপদ আসলে। মোট পরমাণুর সংখ্যাটা 1 বিয়োগ করবা। সহজ লাগলো নাকি কঠিন লাগলো বলো তো আমাকে একটু বলো তো ভাইয়া, সহজ লেগেছে? বলো, তোমাদের কাছে কি সহজ লাগলো নাকি কঠিন লাগলো? এটা একটু আমাকে বলো। আমি যে এটা শিখিয়ে দিলাম, এটা বেশি সোজা নাকি এটা বেশি কঠিন? বলো তো তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, বলো। এটা কি বেশি কঠিন? উত্তর হচ্ছে না। মোট পরমাণু সংখ্যা এটার সাথে 1 বিয়োগ করে দিবা, সোজা আছে। বুঝছো? অনেক ট্রিক্স শিখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া।
বলেছে এই যে এই যৌগটার ভর বের করতে বলছে প্রশ্নে, এই যৌগটার ভর বের করতে বলছে। তো তুমি যদি ভর বের করতে চাও এই যৌগটা কিভাবে বুঝবো ভাইয়া, সবসময় মনে রাখবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যদি এরকম থাকে, বুঝো আর মানে হচ্ছে একটা CH3, আর মানে হচ্ছে মিথাইল মৌল, পরীক্ষা বইয়ের মধ্যে দেয়া আছে COONA, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, বাকিগুলো ফোকাস করার দরকার নেই। তুমি যেটা করবা সেটা হচ্ছে খুবই সহজ একটা কাজ, এই যে কুনার সাথে এই সোডিয়াম অক্সাইডের একসাথে জোড়া লাগাই দিবা। এই কুনার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড জোড়া লাগার কারণে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। খুবই ভালো কথা, কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট তৈরি হবে। কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট তৈরি হবে। তো দেখো মজার বিষয়টা দেখো, এখানে কি CH3 আছে না, তাহলে CH3 এখানে কি আছে? হাইড্রোজেন আছে না, এই দুইটা মিলে যাবে। মানে কুনার সোডিয়াম হাইড্রোক্সাইড সবসময় আলাদা হয়, একসাথে মিলে যায়। আর এই যে CH3 আর এই হাইড্রোজেন মিলে CH4 তৈরি করে। তো এখানে কার্বনের ভর কত? 6 × 2 = 12, হাইড্রোজেনের ভরে 4, তাহলে কত হয়? 16 গ্রাম। বোঝাতে পেরেছি? সিলেট বোর্ড 21-এ এসেছিল। বোঝাতে পেরেছি তোমাদেরকে? ভেরি গুড। এটা 30 হবে না। কোনটা? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে মনে রাখবো? আমরা সবসময় মনে রাখবো আমরা অ্যালকিন এবং অ্যালকাইন যারা রয়েছে তারা বেসিক্যালি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাই খুঁজে বের করো অ্যালকিনের সাধারণ সংকেত কি জানি? কার্বনের সংখ্যা যতগুলো হয় হাইড্রোজেনের সংখ্যা হয় তার 2 গুণ। অ্যালকাইন মানে কি? কার্বনের সংখ্যা যতগুলো হাইড্রোজেনের সংখ্যা 2 গুণের থেকে 2 কম হয়। তাহলে এখন তুমি দেখো, তুমি হয় অ্যালকিন খুঁজে বের করো অথবা অ্যালকাইন খুঁজে বের করো। প্রথমে অ্যালকিন খুঁজি, কার্বনের সংখ্যা কোথাও দ্বিগুণ দেয়া আছে কিনা। 2 এর দ্বিগুণ 4 হওয়ার কথা ছিল না, 6 দেয়া। 3 এর দ্বিগুণ 6 না, বা 3 এর দ্বিগুণ এই যে দেখো 6 দেয়া। উত্তর হবে সি নাম্বারটা। বুঝছি? তাহলে উত্তরটা হবে সি নাম্বারটা। তার পরবর্তীতে দেখো বলেছে অ্যালকিনের দ্বিতীয় শ্রেণীর সদস্য, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যালকিনের দ্বিতীয় শ্রেণীর সদস্য, অনেকে মনে করে না অ্যালকেনের ক্ষেত্রে মিথেন হচ্ছে প্রথম, ইথেন হচ্ছে দ্বিতীয়। অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যা, যেহেতু এখানে অ্যালকিন হওয়ার শর্তই হচ্ছে কার্বনের সাথে আরেকটা কার্বন ডাবল বন্ধন থাকতে হবে। তো এখানে এইটা গঠন হওয়ার শর্তই হচ্ছে প্রথম যৌগটাতে মিনিমাম 2টা কার্বন দিয়ে শুরু হয়। মানেটা কি ভাইয়া? মানেটা খুবই সিম্পল, সেটা অ্যালকিনের যে প্রথম যৌগটা আছে সেটা শুরুই হয় হচ্ছে 2টা দিয়ে। অর্থাৎ এই যে দেখো C2H4, এইটাই তার প্রথম যৌগ। তার পরবর্তীতে C3H6, এটা তার দ্বিতীয় যৌগ, এটা প্রথম, যেটার নাম ইথিন। দ্বিতীয় যৌগ কোনটা? প্রোপিন। তৃতীয় যৌগ বিউটিন। মানে তুমি কখনো না এই যৌগগুলোকে, এই যে দেখো এখানে 1 কিন্তু কার্বন সংখ্যা কিন্তু 2, দ্বিতীয় যৌগে 2 কিন্তু কার্বন সংখ্যা কিন্তু 3, তৃতীয় যৌগে কিন্তু 4। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। অনেকে করবে কি দ্বিতীয় সদস্য ইথিন মনে করে দাগাই দিবে, অনেকে ইথিন মনে করে এই যে কই গেল C2H4, ওটা প্রথমেই দেখবা টিচার তোমাদের বোর্ড পরীক্ষায় দিছে, অনেকে মনে করে এটা দাগাই দিবা, কিন্তু এটা হবে আসলে দ্বিতীয় সদস্য C3H6। এভাবে হিসেব করতে হবে। বোঝাতে পেরেছি? ওই যে ওই একজন দাগায়ও দিছে এই নাম্বারটা, না রে বাবা এটা কার্বন সংখ্যা 2 মানে দ্বিতীয় সদস্য না। বুঝতে হবে টিচার কেন প্রশ্নটা দিল। প্রোপেন না, এটার নাম প্রোপিন। এটার নাম প্রোপেন না বাবা, দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিনকে প্রোপিন বলা হয়, প্রোপিন। তোমাকে আগে বুঝতে হবে ভাই, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কি দেয়া আছে? দ্বিতীয়। চাই জন্য তুমি কার্বনের সংখ্যা 2 যেটা ওইটা দাগাই দিবা না, খুঁজে বের করতে হবে। বুঝছ? কার্বন সংখ্যা 2 মানেই দ্বিতীয় না। কোনটা অধিক সক্রিয়? সবসময় মনে রাখবো, সক্রিয়তার কথা যখন বলবে সবসময় মনে রাখবা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের মধ্যে অ্যালকিনের সক্রিয়তাটা সব থেকে বেশি থাকে, তারপরে সদস্য থাকে অ্যালকাইনের সক্রিয়তা। বুঝছ? তারপরে থাকে অ্যালকেনের সক্রিয়তা। তো তোমাকে আসলে অপশন থেকে প্রথমে খুঁজে বের করতে হবে ভাইয়া কোনো রকম অ্যালকিন অপশনে দেওয়া আছে কিনা। যদি কোনো অ্যালকিন থাকে, অ্যালকিনের সক্রিয়তাটা সব থেকে বেশি। তো দেখো C3H6, হ্যাঁ, তার মানে এটা একটা অ্যালকিন, তাহলে উত্তরটা কি হবে? বি নাম্বারটা। এই যৌগগুলোর নাম এখন আমি আর শিখাবো না। এই যে দেখছো শ্রেণী সাধারণ অ্যালকোহল শ্রেণীর সদস্য, এটা হচ্ছে হাইড্রোক্সাইড থাকলে অ্যালকোহল শ্রেণীর সদস্য।
বুঝছো? এবং শুধু হাইড্রোক্সাইড না, এখানেও হাইড্রোক্সাইড আছে, এখানেও হাইড্রোক্সাইড আছে। সাধারণ সংকেত হচ্ছে কার্বন সংখ্যা যতগুলো, হাইড্রোজেন দ্বিগুণের থেকে 1 বেশি। এটা একটু মনে রাখতে হবে। এই যে এগুলো মনে রাখবো, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। ইথানলের কত, এই যে এটাও মনে রাখবো, ইথানলের শতকরা কত ভাগ রেকটিফাইড স্পিড বলা হয়? 96। রেকটিফাইড স্পিড মনে রাখবো, এটা মনে রাখবো, পরীক্ষায় আসে রেকটিফাইড স্পিডের সংজ্ঞা কি দিব? ইথানল। এই যে দেখো ইথানল, ইথানল সংকেত কি? CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। এই ইথানলের 96% জলীয় দ্রবণকে বলবো রেকটিফাইড স্পিড। তবে একটা জিনিস মনে রাখবা, ইথানলের মধ্যে যদি আমি মিথানল দেই, মিথানলটা কিন্তু বিষাক্ত। কি বলেছি? বিষাক্ত। এটা যেহেতু বিষাক্ত, এখানের মধ্যে দিলে, এটা বিষাক্ত জিনিসটা এখানে দিলে কি হয়ে যাবে? ইথানলটাও বিষাক্ত হয়ে যাবে, মনে রাখবা। ইথানল হচ্ছে রেকটিফাইড স্পিড, মিথানল হচ্ছে বিষাক্ত। এই তার মানে পরীক্ষায়, এটা আমি বোর্ড পরীক্ষায় দেখেছিলাম, প্রশ্নটা একটু ঘুরাই দিছিল, ইথানলকে কি দিয়ে বিষাক্ত করা যায়? সেটা হচ্ছে মিথানল দিয়ে বিষাক্ত করা যায়। বুঝতে পারছো? এই যে ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন কারা করে? অ্যালকিন আসলে ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে দেয়। অ্যালকিনের সংকেত কি? CnH2n, কার্বনের সংখ্যা দ্বিগুণ হতে। অ্যালকাইনও দেয়, অ্যালকাইনও দেয়। বুঝছো? তাহলে এখানে কি হবে? এই যে C4H8। অ্যালকাইন পেলে অ্যালকাইন দিবা। 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করে, কতটি দ্বিবন্ধন আছে? বুঝছো? এই যে এইটা বলো, বেনজিন অণুতে কতটি দ্বিবন্ধন আছে? অলরেডি শিখাইছি না? এটা হচ্ছে আমাদের বেনজিন। কয়টা দ্বিবন্ধন? 1টা, 2টা, 3টা। তাহলে কয়টা? 3টা। এই তো হয়ে গেল। এটা কিন্তু অলরেডি করাইছি। সো থ্যাংক ইউ সো মাচ। এখন সে প্রথম থেকে এই পর্যন্ত ক্লাসে আমাদের, মানে আমার সাথে থাকার জন্য। আরও ডিসক্রাইবে সিকিউ পড়িয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমি আবারও বলতেছি, তোমরা যারা এখনও কনফিউশন আসো যে ভাইয়া শেষ সময় আমাদের একটা গুছানো প্রস্তুতি দরকার না, বলো তো? অবশ্যই প্রয়োজন। শেষ সময় একটা গুছানো প্রস্তুতি, কারণ টেস্ট পরীক্ষার পরে তো আর বেশি দিন সময় নাই। আর SSC 25 ব্যাচকে দেখে কিন্তু শিক্ষা নিতে হবে। 33 জন প্রতি 100 জনে, প্রতি 100 জন স্টুডেন্টের মধ্যে অলমোস্ট 33 জন করে ফেল করছে বাবা, ফেল করছে। নট যে A+ পায়নি বা A+ পাইছে, ফেল করছে। তাদেরকে আবার তোমাদের সাথে পরীক্ষা দিতে হবে। সো একটু সিরিয়াস হতে হবে। ভুল ডিসিশন নিলে কিন্তু অবস্থা খারাপ হতে পারে। সো আমি চাই তোমরা সবাই ভালো করো। সো আমাদের SMP কোর্সে যারা এনরোল করনি এখনো, জাস্ট আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। SMP মানে কি? শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। এসতে শেষ, এমতে মুহূর্তের, পিতে প্রস্তুতি কোর্স। বুঝছো? ফারদিন SSC 26, এইটা প্রোমো কোড ব্যবহার করে ভর্তি হয়ে যাও। তাহলে কি হবে? একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। বুঝছো? এই প্রোমো কোডটা ব্যবহার করলে তুমি একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। আজকের ক্লাসের পড়াশোনা বোঝা গিয়েছে? বলো বলো, ক্লাসে সব পড়া বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ হোপফুলি। সো তোমাদের সাথে দেখা হবে মেইন ক্লাসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, ভালো করে পড়াশোনা করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।